গুড আফটারনুন। 49 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি লেকচারটা বাংলায় নিব। আপনাদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আপনাদের 12 জন ফিলিস্তিনি স্টুডেন্টস আছে, কিন্তু তাদের মধ্যে 3 জনকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করব তাদেরকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার। আমি আগেই বলেছিলাম আজকের লেকচারটা প্রথম চ্যাপ্টারের উপরে। প্রথম চ্যাপ্টারটা আপনাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, কিন্তু আমরা যখন একটা স্টুডেন্ট খুব ভালো পারবে তখন আমরা সেই স্টুডেন্টকে অনার্স দেওয়ার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সেই জিনিসগুলোই এই প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে। প্রথমে আমরা জেনে নিই জেনোম কী জিনিস। আমাদের মানবদেহের শরীরে যেই জিন আছে তার পুরো ম্যাপিংকে বলা হয় জেনোম। অনেক চেষ্টার পরে 2001 সনে প্রথম আমাদের হিউম্যান জেনোম ম্যাপিং করা সম্ভব হয়েছে এবং 2003-এ এটা প্রকাশিত হয়। সেইখান থেকে আমরা জানতে পারি যে আমাদের শরীরে যে ক্রোমোজোম তৈরি হয় ক্রোমাটিন দিয়ে। ক্রোমাটিনের মধ্যে থাকে ডিএনএ বেইজ আছে কি এটি সিজি। এই এটি এবং সিজি এর যে বেইজ পেয়ার, এই পেয়ার আছে আমাদের শরীরে 3.2 বিলিয়ন। এই 3.2 বিলিয়নের মধ্যে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মাত্র 20,000 হচ্ছে প্রোটিনকে কোড করে, যা মাত্র 1.5%। তাহলে বাকি যে 98.5% ডিএনএ বেস পেয়ার আছে তাদের কাজ কি? তারা কি কোনো কাজে লাগে না? এই বিষয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম। সেই জন্য এদেরকে বলা হতো যে ডার্ক ম্যাটার। একই সাথে আপনারা খেয়াল করেন একটা ওয়ার্ম মানে হচ্ছে যেমন কেঁচো, পোকা, একটা ওয়ার্মের শরীরে মাত্র 1000 সেল আছে। ছোট একটা ওয়ার্মের শরীরে, তারও শরীরে আপনার ডিএনএ বেস পেয়ার থেকে 0.1 বিলিয়ন, আমাদের চেয়ে অনেক কম। 3.2 বিলিয়ন আর সেখানে মাত্র 0.1 বিলিয়ন। এত কম ডিএনএ বেস পেয়ার, স্টিল দেন তাদেরও কিন্তু প্রোটিন এনকোডিং ডিএনএ বেস পেয়ারের সংখ্যা 20,000 সমান। তাহলে আমাদের সাথে তাদের পার্থক্য কোথায়? আমরা যে প্রোটিন তৈরি করি ওরাও একই প্রোটিন তৈরি করে। সেই বিষয়টাই হচ্ছে নন কোডিং যে ডিএনএ, যেটার বিষয়ে আমরা আগে জানতাম না। আমাদের এই জন্য এই অংশটাকে আমরা বলতাম ডার্ক ম্যাটার। আমরা যেমন সৌরজগতের মধ্যে যে ডার্ক ম্যাটার আছে ওইটার ভিতরে কি আছে কিছুই জানি না, সেই জন্য আমরা বলি ডার্ক ম্যাটার। ওইটার মধ্যে দিয়ে আলো যদি প্রবেশ করে আলোকেও সে খেয়ে ফেলে। সেই রকম আমরা এই নন কোডিং যে ডিএনএ আছে সেই বিষয়েও আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা জানতে পারছি এখন এই যে নন কোডিং ডিএনএ তারা আসলে যদিও প্রোটিন কোডিং করে না, কিন্তু তারা এই প্রজাতির অস্তিত্ব রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তারা এই যে কোডিং জিন, তারা যে জিন এক্সপ্রেশন করবে, প্রোটিন কোডিং করবে, সেইটাকে কন্ট্রোল করে এবং জিনের এক্সপ্রেশনও ঘটাবে এবং রেগুলেশনও করে। যদি তারা ভুল প্রোটিন কোডিং যেন না করে সেটাও আবার এই নন কোডিং ডিএনএগুলি দেখে। এখন আমরা আসি যে তাহলে এই যে একটা ডিএনএ 3.2 বিলিয়ন ডিএনএ, তার মধ্যে কি কি অংশ আছে? আমরা জানি এখানে প্রোমোটার এবং এনহ্যান্সার আছে। আপনারা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছেন কিনা আমি জানি না। প্রোমোটার এবং এনহ্যান্সার, যখন আমাদের ডিএনএ সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন হয় তখন প্রথমে প্রোমোটার প্রথমে ইনিশিয়েট হয়, তারপরে এনহ্যান্সার অংশে
প্রমোটার অংশে একটা কোড যায় স্টার্ট করার জন্য, তারপরে এনহ্যান্সারে সেই কাজ করে। আবার যখন স্টপ কোডন আসে তখন সেটা বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়ায় আমাদের জিন থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে প্রমোটার কেন প্রমোটার? কারণ হচ্ছে প্রমোটারের সাথে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হয়, সেই কারণে সে তখন অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া আছে কিছু আমাদের বাইন্ডিং ফ্যাক্টরস, তারপরে আছে ক্রোমাটিন স্ট্রাকচারস। ক্রোমাটিন স্ট্রাকচারকে বাইন্ডিং করে আপনার কোডিং রিজনের সাথে। এই ধরনের কিছু ফ্যাক্টর আছে যেটা ক্রোমাটিনকে সাথে বাইন্ডিং হতে দেয়, আবার বাধাও দেয়। আচ্ছা, আর আছে কিছু আছে নন কোডিং রেগুলেটরি আরএনএ। এই আরএনএগুলোই হচ্ছে এমন আরএনএ যারা কিনা ট্রান্সক্রিপশন হয়, কিন্তু এরা কোনো ট্রান্সলেশন করতে পারে না, মানে এরা কোনো প্রোটিন কোডিং করে না, কিন্তু এরা যে কোডিং যে ডিএনএ আছে তার সাথে বাইন্ড হয়ে তাকে অ্যাক্টিভেটও করতে পারে, আবার তাদের অ্যাক্টিভেশন বন্ধ করে দিতে পারে। আর কিছু আছে মোবাইল জেনেটিক এলিমেন্টস, এগুলোকে বলা হয় ট্রান্সপোজন। ট্রান্সপোজন কী জিনিস? এগুলো ডিএনএ, কিন্তু এরা জাম্পিং ডিএনএ, এক জায়গা থেকে আরেক জায়গায় যুক্ত হতে পারে, এবং একই সাথে একই কথাই প্রযোজ্য যে অন্য এক জায়গায় দিয়ে যুক্ত হলে ওই ডিএনএর ফাংশনকে বন্ধ করে দিতে পারে, আবার ফাংশনকে এনহ্যান্সও করতে পারে। আচ্ছা, আর কিছু স্পেশাল স্ট্রাকচারাল রিজন আছে ডিএনএর মধ্যে। আপনারা অলরেডি জানেন ক্রোমোজোমের মধ্যে টেলোমেয়ার, সেন্ট্রোমেয়ার। টেলোমেয়ারের কাজ হচ্ছে একবারে একটা কোষের যে আয়ু সেটা নির্ধারণ করে দেয়। টেলোমেয়ার যদি শর্টেনিং হয়ে যায় তাহলে ওই কোষ আর বেঁচে থাকতে পারে না, পরবর্তীতে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেই কোষের মৃত্যু ঘটে, যেটা আপনারা অলরেডি যদি বাসার স্যার পড়িয়েছেন কিনা আমরা আবার পড়াবো। এখন একটা টার্মস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পলিমরফিজম। দুইটা শব্দ, প্লিওমরফিজম এবং পলিমরফিজম, দুইটা কিন্তু আলাদা। প্লিওমরফিজম আমরা নিউপ্লাসিয়া চ্যাপ্টারে পড়ব, যে দুইটা সেলের যদি সাইজের ভ্যারিয়েশন থাকে সেটাকে বলা হয় প্লিওমরফিজম। প্লিওমরফিজম মেলিগন্যান্ট টিউমারের একটা বৈশিষ্ট্য, সেলগুলো একটা আরেকটা সমান হবে না, বিভিন্ন সাইজ এবং শেপের হবে। আর পলিমরফিজম হচ্ছে আমাদের নর্মাল জিওগ্রাফিক যে পপুলেশন আছে, নর্মাল পপুলেশনের মধ্যে যে জেনেটিক ভেরিয়েশন আছে, আমরা সবাই একরকম না, সেই জেনেটিক ভেরিয়েশনকেই বলা হয় পলিমরফিজম। এর সাথে কিন্তু ডিজিজের সম্পর্ক আছে। আপনার ডায়াবেটিস, এই রোগটা কিন্তু সবার হবে না, কিছু মানুষের হবে, কিছু মানুষের হবে না। যাদের হবে তাদের একসাথে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের নর্মাল যে পপুলেশন তার পপুলেশনের সাথে ভেরিয়েশন আছে, সেটাকেই বলতেছে পলিমরফিজম। কিন্তু পলিমরফিজম থাকলেই যে রোগ হবে তা না, সাথে আরও এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দরকার হয়। আচ্ছা, আমরা মানুষের সাথে শিম্পাঞ্জি পার্থক্য কী? শিম্পাঞ্জি জিনের সাথে জেনেটিক্স জেনোমের সাথে আমাদের জেনোম 99% আইডেন্টিক্যাল, একই রকম, কোনো পার্থক্য নেই। 1%-এর মধ্যে ভ্যারিয়েশন আছে। এই ভ্যারিয়েশনগুলা আমরা যখন এই 3.2 বিলিয়ন ডিএনএ বেস পেয়ার দেখতে যাব, দেখব যে বেশিরভাগ অংশেই কোনো ভ্যারিয়েশন নাই, খুবই একই, এটি সিজি একরকমভাবে যাচ্ছে। তাহলে অনেক গবেষণার পরে আবিষ্কার হলো যে তাহলে কী ভ্যারিয়েশন থাকতে পারে দুইজন মানুষের মধ্যে বা একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণী। দুইটা কমন এরকম ভ্যারিয়েশনের নাম হচ্ছে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম এসএনপি আর সিএনভি কপি নাম্বার ভ্যারিয়েশন। সিঙ্গেল নিউক্লিওটাইড ভ্যারিয়েশন কী জিনিস? এটা হচ্ছে এই যে বেস পেয়ার আছে, যেমন অ্যাডেনিন থাইমিন, এ অথবা টি, একটা সিঙ্গেল জায়গায়
এ থাকতে পারে অথবা টি থাকতে পারে, এই এর জায়গায় টি থাকলে যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাও এই এসএনপি এর সংখ্যাও 6 মিলিয়ন আমাদের শরীরে আছে। আর কপি নাম্বার ভ্যারিয়েশন, ওখানে যেমন একটা মাত্র সিঙ্গেল নিউক্লিওটাইডের কারণে ভ্যারিয়েশন হচ্ছে, এখানে হচ্ছে একটা লং স্ট্রেচ থাকে। সেই লং স্ট্রেচটা কতখানি হতে পারে, 1000 বেস পেয়ার থেকে শুরু করে মিলিয়ন, কয়েক মিলিয়ন বেস পেয়ার পর্যন্ত থাকতে পারে। এই ভ্যারিয়েশনও আমাদের মধ্যে হয়। তাহলে আমরা জানলাম যে এসএনপি এবং কপি নাম্বার ভ্যারিয়েশন দ্বারা আমরা দুইজন মানুষ, ইভেন আপনি যদি দুইজন মানুষের মধ্যে ডিফারেন্স থাকে। আচ্ছা, এখন আসেন যে এই শুধু কি ডিএনএ ভ্যারিয়েশনের জন্যই আমরা একজন আরেকজনের জন্য হয়, একজন আরেকজনের সাথে পার্থক্য? তাহলে আমাদের শরীরে আমরা যখন জন্মগ্রহণ করি, একটা স্পার্ম এবং একটা ওভামের মাধ্যমে 46 পেয়ার ক্রোমোজোম 2n, সেই ক্রোমোজোম দিয়েই আমাদের সারা শরীর তৈরি হয়। সেইখানে আমাদের লিভারও আসে, আবার স্টমাক তৈরি হয়। এক একটা কোষ এক এক রকম। কেন? সবগুলা কোষের ক্রোমোজোমের ডিএনএ তো সেম, ওই যে প্রথম যে কোষটা ছিল সেই কোষটার মতোই সেম থাকে। তাহলে যখন এই কোষগুলা তখন থাকে হচ্ছে কি বলে এটাকে, ডিফারেন্সিয়েশনের মধ্যে এটা মানে প্রাথমিক, সে যে কোনো লাইনে লিনিয়েজে ডিফারেন্সিয়েশন হতে পারে। কিন্তু যখন টার্মিনালি ডিফারেন্সিয়েটেড হলো, সেই সেলটা দেখা গেল আগের সেলের মতো না, অথচ তার মধ্যে যে 3.2 বিলিয়ন ডিএনএ বেস পেয়ার এবং টার্মিনালি ডিফারেন্সিয়েটেড যে সেল তারও বেস পেয়ার সেম। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ডিএনএ ছাড়াও আমাদের ডিএনএ স্ট্রাকচার, ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে মাঝখানে থাকে কি, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের চারিদিকে ডিএনএগুলি প্যাচিয়ে থাকে, র্যাপিং অবস্থায় থাকে। তো এই যে হিস্টোন প্রোটিনের চারিদিকে কীভাবে ডিএনএটা প্যাচিয়ে থাকতে পারে, যেমন একটা জিনের সাইজ যদি 1.8 মিলিয়ন হয়, 8 মিটার এত লম্বা, 1.8 মিটার একটা জিন কি করতে পারে, সে র্যাপিংয়ের মাধ্যমে একটা লিম্ফোসাইটের সাইজ হচ্ছে 7 মাইক্রন, সেই 7 মাইক্রনের মাঝখানে ঢুকে যায়, এত বেশি সেটা পেঁচানো থাকে। তো তাহলে এই যেই বস্তুটার উপরে পেঁচানো থাকে হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে হিস্টোন প্রোটিন কি করতে পারে, হিস্টোন প্রোটিনের মধ্যে যদি ক্রোমোজোমটা, এই বেস পেয়ারটা যদি ঘন, খুব কাছাকাছি যুক্ত থাকে, সে খুব ডেন্স থাকবে, সেইটা হবে, সেই জিনিসটাকে বলবো আমরা হেটারোক্রোমাটিন। আসলে সেইটা হচ্ছে নন কোডিং, এরা কোনো কোড করতে পারে না, যেহেতু এরা খুব ঘন থাকে, এদের সাথে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে লাগতে পারে না, সেই জন্য এটা হেটারোক্রোমাটিন। আর যেখানে ডিএনএ হিস্টোনের সাথে ডিএনএ বেস পেয়ারগুলি কম ঘন অবস্থায় যুক্ত থাকে, সেখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো এসে যুক্ত হতে পারে, সেই জন্য এগুলাকে বলবো ইউক্রোমাটিন। তাহলে একটা ডিএনএ বেস পেয়ার ফাংশনিং হবে, মানে কোডিং হবে না নন কোডিং হবে, সেটাও আমাদের হিস্টোন প্রোটিন ঠিক করে দিচ্ছে। এই হিস্টোন প্রোটিন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আমাদের মরফোলজিক্যাল চেঞ্জ, মানে এই ডিএনএর ফাংশনও চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইজন টুইন, একজন আরেকজনের ডিএনএ বেস পেয়ার হচ্ছে আইডেন্টিক্যাল, কিন্তু স্টিল দেন আপনি সেই মনোজাইগোটিক টুইন দুইজনের আচরণ দেখবেন দুই রকম, দুইজনের ইভেন চেহারায়ও কিছু বৈসাদৃশ্য থাকতে পারে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে এই যে
শুধু ডিএনএ বেস পেয়ার না, তাহলে দুইজনের বৈশিষ্ট্যের চেঞ্জের জন্য আরও কিছু ব্যাপার দায়ী আছে। সেই ব্যাপারগুলিকে বলতেছে ইপিজেনেটিক্স, মানে ডিএনএ ছাড়াও যেসব হেরিটেবল ফ্যাক্টর মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে সেই বিষয়গুলোই হচ্ছে ইপিজেনেটিক্স। এই ইপিজেনেটিক্স তাহলে ডিএনএ আমাদের কোনো চেঞ্জ নাই, কিন্তু হিস্টোনের তাহলে প্রোটিনের চেঞ্জ হয়ে যেতে পারে। কি কি হইতে পারে? হিস্টোন প্রোটিনের অ্যাসিটাইলেশন হইতে পারে, মিথাইলেশন হইতে পারে, ফসফোরাইলেশন হইতে পারে। হয়ে দেখা যাবে যে ওই হিস্টোনের সাথে যুক্ত যে ডিএনএ বেস পেয়ার, সেই ডিএনএ বেস পেয়ারকে সে ফাংশনিংও করতে পারে, আবার নন ফাংশনিংও করে ফেলতে পারে। আবার এই মিথাইলেশন সরাসরি ডিএনএর সাথে মিথাইলেশন অ্যাডাপ্ট হিসেবে ডিএনএর সাথে যুক্ত হতে পারে, হয়ে মিথাইলেশন হলে সেই ডিএনএর ফাংশনও চেঞ্জ হয়ে যেতে পারে। এই সব বিষয়গুলোকে আমরা বলবো ইপিজেনেটিক্স। এরপরে আমরা আসি মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ কী জিনিস? মাইক্রো আরএনএ হচ্ছে সেই আরএনএ যেটা ট্রান্সক্রাইবড হবে কিন্তু ট্রান্সলেটেড হবে না, মানে নন কোডিং। এরা মাইক্রো আরএনএর সাইজে ছোট হবে। এই মাইক্রো আরএনএগুলোর কাজ কি? মাইক্রো আরএনএগুলার আরআইএসসি একটা কমপ্লেক্স আরএনএ ইনডিউসড কমপ্লেক্স তৈরি করবে, সাইলেন্সিং কমপ্লেক্স তৈরি করে আরআইএসসি তৈরির মাধ্যমে কোনো একটা জিনকে ফাংশন বন্ধ করে দিতে পারে, আবার ফাংশন চালুও করতে, তার ফাংশনকে আবার বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, সেরকম মাইক্রো আরএনএ যেরকম ফাংশন করবে, একই রকমভাবে লং নন কোডিং আরএনএ আছে, তারাও একই রকম কোনো জিনের ফাংশনকে বন্ধও করতে পারে, আবার অ্যাক্সিলারেটও করতে পারে। তাহলে এই যে আমি আজকে যে জিনিসগুলো বললাম, এগুলা কি আমাদের প্রয়োজন আছে? হ্যাঁ, আমাদের প্রয়োজন আছে। কেন? আমরা এখন পর্যন্ত যে প্যাথোলজিতে আছি সেটা হচ্ছে একেবারেই পুরনো প্যাথোলজি, আর বর্তমান যুগের যে প্যাথোলজি সেটা হচ্ছে অ্যাডভান্সড। এই যে আমরা মাইক্রো আরএনএ আমাদের টিউমারের সাথে সম্পর্ক আছে। আমরা ইচ্ছা করলে আমরা তো মানুষের ডিএনএকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই যে মাইক্রো আরএনএর ফাংশন চেঞ্জ করতে পারবো। ইভেন হিস্টোনের যে মডিফাইং এজেন্ট আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে আমরা ইচ্ছা করলে টিউমারকে চিকিৎসা করতে পারবো। টিউমারের যে জিনের কারণে টিউমার হচ্ছে, যে মিউটেশনের কারণে, সেই মিউটেশনকে আমরা যদি মাইক্রো আরএনএ দ্বারা যদি সাইলেন্সিং করে দিতে পারি, তাহলে সেই টিউমার ভালো হয়ে যাবে। এতদিন আমরা জানতাম যে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, কিন্তু এখন আমরা জানব ক্যান্সারের চিকিৎসা আছে। আপনারা এই বিষয়গুলা একটু শুধু এই ওয়ার্ডগুলো শুধু জানতে হবে, ঠিক আছে, নতুনই। আর যাদের একটু আগ্রহ বেশি তারা যতটা সম্ভব পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আমার কাছ সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আরও ভালো বুঝিয়ে দিতে। ওকে, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন থেকে আমরা অ্যাডাপ্টেশন থেকে ক্লাস শুরু করব। আমাকে কোন সময় শুরু করতে হবে শুধু টাইমটা জানাবেন।